যে আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম। 2016 সালের 10ই অক্টোবর, যেহেতু আমি গণতন্ত্রের পক্ষে কথা বলি, ন্যায্যতার পক্ষে কথা বলি, রুল অফ ল এবং জাস্টিসের পক্ষে কথা বলি, তো আমি একজন সেনাবাহিনীর একজন অফিসারের মেয়ের, সেনাপ্রধান ছিলেন তিনি, শফিউদ্দিন, তার মেয়ের ডিভোর্স হয়। সেই ডিভোর্সের নোটিশের পরিপ্রেক্ষিতে একটি লিগ্যাল নোটিশের জবাব দেই। ওই উসিলায় আমাকে ডিজিএফআই অফিসে ডেকে নিয়ে 10ই অক্টোবর 2016 সালে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ডিটেইন করে রাখে, ইল্লিগালি ডিটেইন করে রাখে। তো যারা আমাকে ডিটেইন করেছে তারা কিন্তু সবই আমার পরিচিত, যেহেতু আমি সেনাবাহিনীতে চাকরি করেছি। আমি চ্যালেঞ্জ করলাম যে আমাকে কেন ডেকেছেন এবং কেন আটকে রাখছেন। তো বিভিন্ন কথা বললো, রাগ দেখায়, একটু ক্ষমতা দেখায়। আমাকে বললো যে ডু ইউ ওয়ান্ট টু গো টু হোম অর আয়নাঘর। এই আয়নাঘর কথাটা আমি তখন কিন্তু প্রথম শুনছি। পরে যখন ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয়েছে তখন জানলাম যে আয়নাঘরটা কি। আমি কিন্তু তখন পর্যন্ত জানতাম না যে এখানে এই গোপনে এরকম বন্দিশালা রয়েছে, গোয়ান্তানামোর মতো, অথবা আবু গারাদ সেই কুখ্যাত জেলখানার মতো। পরে যখন বিভিন্ন রিপোর্ট হলো তখন জানতে পারলাম, এবং আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি যে যখন সুযোগ আসবে তখনই এই অবৈধ আটকের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব। যেহেতু আমি ব্রিটেনে লেখাপড়া করেছি, লিংকনসিন ব্যারিস্টার, আমি জানি কোনো মানুষকে ইচ্ছার বিরুদ্ধে যদি 1 মিনিটও বন্দি করে সেটাও একটা ইলিগাল কনফাইনমেন্ট। 1 মিনিট। এখানে তো আমরা যেটা জানতে পেরেছি, অনেকে বছরের পর বছর ইলিগালি কনফাইনমেন্টে রাখা হয়েছে। একজনের বর্ণনা আমি শুনছিলাম। তো সেই ক্ষেত্রে আইনগত বিধানগুলো কি হতে পারে? এখানে আপনারা লিখেছেন গুম একটি গুরুতর অপরাধ, অবশ্যই গুরুতর অপরাধ, কিন্তু এটাকে অন্যভাবে বলা হয় এটা মানবতা বিরোধী অপরাধ, দ্য ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এবং এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে আন্তর্জাতিক আইনও এটার বিচার হতে পারে, বাংলাদেশের ডোমেস্টিক আইনেও এটার বিচার হতে পারে। বাংলাদেশে যে নরমাল পেনাল কোড আছে সেইটার আওতায়ও এইটার বিচার হতে পারে। আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই অনেকগুলো আবেদন বাংলাদেশ যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, যেটা 2009 সালে পতিত সরকার শুরু করেছিল, সেই ট্রাইব্যুনাল এখনো বহাল রয়েছে। সেই ট্রাইব্যুনালের মাধ্যমে গণফাঁসি দেওয়া হয়েছে ন্যায্য বিচার না করে। আমি 3টা মামলার ডিফেন্স লয়ার। প্রথম একটি মামলায় 2 জন আসামিকে আমি ডিফেন্ড করেছি, তাদের ওই প্রথম ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছে। দ্বিতীয় একটি মামলা, সিলেটের একটি মামলা আমি ডিফেন্ড করেছি, সেখানে আব্দুল মান্নান মোনাই নামে একজন তার ফাঁসি হয়েছে। এখন এই মুহূর্তে একটা মামলা, এই পতনের আগে, ফ্যাসিস্টের পতনের আগে 2-3 বছর আগে থেকে একটি মামলা পরিচালনা করতাম মেজর ওয়াহিদ। এখন মেজর ওয়াহিদকে একটা জামিন পিটিশন আমরা করব এবং তার মামলাটা হয়তো বাতিল হতে পারে। কিন্তু যে ট্রাইব্যুনাল বহাল রয়েছে, তাহলে যাদেরকে গুম করা হয়েছে তাদের সবচেয়ে বড় অপশন হলো এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে তদন্তের জন্য আবেদন করা। ইতিমধ্যে অনেকগুলো আবেদন এখানে পড়েছে। আমি নিজেও 2-3টা আবেদন করব। আমাকে যে কনফাইনমেন্ট করেছিল, ইলিগাল ডিটেনশন, সেইটার বিরুদ্ধে আমি 2টা অ্যাকশন নেব। একটা রিট করব, যেহেতু আমাকে কনফাইনমেন্ট করেছিল, আমি জানি 3 জন জেনারেল
এই তিনজনের বিরুদ্ধে আমি রিট করব। কেন তাদেরকে কোর্ট মার্শাল করা হবে না সেটার জন্য আমি হাইকোর্টে একটি ডাইরেকশন চাবো, এবং কেন যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে না। আইনের একটি বিধান হলো, যদি কাউকে অবৈধভাবে ডিটেইন করে, তার স্বাধীনতা নষ্ট করে অথবা ডিফেম করে, তাহলে জেল জরিমানার পাশাপাশি তাকে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তো তাহলে আমি সেই ক্ষতিপূরণের নির্দেশ দেব। কেন তাদেরকে কোর্ট মার্শালে বিচার করা হবে না সেইটার একটা ডাইরেকশন যাব। পাশাপাশি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে তদন্ত লঞ্চ করার জন্য একটি আবেদন করব। আমি এই যে একটা বই নিয়ে এসে আপনাদের সামনে দেখেন, এই বইটাই সেই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল আইনটা আছে। আমি রেলেভেন্ট সেকশনটা আপনাদেরকে পড়ে শোনাবো। সো এখানে যদি আইন মন্ত্রণালয়, আইন অ্যাডভাইজার বলেছেন যে যে গণহত্যাটা সংঘটিত হয়েছে এবং অন্যান্য যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেইগুলো সম্ভবত এই বাংলাদেশের ডোমেস্টিক ট্রাইব্যুনাল রয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু এটা দেশীয় একটি আদালত, দেশীয় একটি ট্রাইব্যুনাল এইখানে করবে। তো আমরা আশা করি ট্রাইব্যুনাল একটি আছে, আরো অনেকগুলো ট্রাইব্যুনাল হতে পারে। এখন আমি আপনাদেরকে রেলেভেন্ট অংশটা একটু আলোকপাত করি। এখানে যদি আইন ব্যাকগ্রাউন্ডের কেউ থাকে আপনারা জানতে পারবেন।